হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা ছন্নছাড়া কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। কবিতাটি লিখেছেন অচিন্ত কুমার সেনগুপ্ত। একের এক প্রশ্নে কি বলেছে? অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর: অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা দুটি বইয়ের নাম হলো বেদে এবং অধিবাস। একের দুই প্রশ্নে কি বলেছে? তিনি কোন পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন? উত্তর: তিনি কল্লোল পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ২ নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো। ২-১, কবি প্রথমে গাছটিকে কেমন অবস্থায় দেখেছিলেন? উত্তর: কবি প্রথমে গাছটিকে শূন্যের দিকে এলোমেলোভাবে কতকগুলি শুকনো কাঠির কঙ্কাল ওঠানো রুক্ষ ও জীর্ণ গাছের প্রেতচ্ছায়া রূপে দেখেছিলেন। ২-২, ড্রাইভার বললে, ওদিকে যাব না। ওদিকে না যেতে চাওয়ার কারণ কি? উত্তর: ড্রাইভার ওদিক দিয়ে যেতে চায়নি, কারণ ওদিক দিয়ে গেলেই রাস্তার মাঝে দাঁড়িয়ে আড্ডা দেওয়া কতকগুলি বেকার ছোকরা গাড়ি থামিয়ে লিফট চাইবে। ২-৩, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। সড়কের মাঝখানে পথে এসে দাঁড়ানোর কারণ কি? উত্তর: বেকার যুবকদের আড্ডা দেওয়ার জন্য থাকা মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু রকটি লপাট হয়ে যাওয়ায় বা ভেঙে দেওয়ায় তারা পথে এসে দাঁড়িয়েছে। ২-৪, আমি বললুম না ওখান দিয়েই যাব। কবির ওখান দিয়েই যেতে চাওয়ার কারণ কি? উত্তর: কবির ওখান দিয়ে যাওয়ার কারণ হলো ওখান দিয়ে গেলে কবির শর্টকাট হয়। ২-৫, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, ওখানে কিসের ভিড়? উত্তর: এক বেওয়ারিশ ভিখিরি গাড়ি চাপা পড়ায় ওখানে মানুষের ভিড় জমেছে। ২-৬, কে সে লোক? লোকটির পরিচয় দাও। উত্তর: লোকটি সহায় সম্বলহীন এক বেওয়ারিশ ভিখিরি, সে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। ২-৭, চেঁচিয়ে উঠল সমস্বরে। কি বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠল? উত্তর: দুর্ঘটনাগ্রস্ত ভিখিরিটির দেহে প্রাণ আছে, এখনও প্রাণ আছে বলে তারা সমস্বরে চিৎকার করে উঠেছিল। ২-৮, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? উত্তর: ভিখিরির দেহের রক্তের দাগ কবির জামা কাপড়ে যাতে না লাগে, নিজের ভদ্রতা ও শালীনতাকে বাঁচানোর জন্য কবি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লেন। ২-৯, ফিরে আসতেই দেখি। ফেরার পথে কবি কি দেখতে পেলেন? উত্তর: ফেরার পথে কবি দেখলেন গলির মোড়ে শুকনো গাছটি হাজার হাজার সোনালি কচি পাতায় ভরে গিয়েছে এবং ফুটেছে গুচ্ছ গুচ্ছ ফুল, যার সুবাসে গন্ধে রং বেরঙের পাখিতে গাছটি ভরে গিয়েছে। ২-১০, অবিশ্বাস্য চোখে দেখলুম। কবির চোখে অবিশ্বাসের ঘর কেন? উত্তর: আপাত প্রাণহীন শুষ্ক নীরস রুক্ষ গাছের মধ্যে লুকোনো অন্তহীন সজীব প্রাণের প্রকাশ আর কঠোরতার বিপরীতে মাধুর্যের ব্যাপক আয়োজন দেখে কবির চোখে অবিশ্বাসের ঘোর লেগে যায়। ৩ নম্বর, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৩-১, ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। কবির যাত্রাপথের অভিজ্ঞতার বিবরণ দাও। উত্তর: অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় কবি নিজের এক বিশেষ দরকারে ট্যাক্সি করে যাচ্ছিলেন। তিনি সামনে কয়েকজন ছন্নছাড়া বেকার যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেন। তারা গাড়ি থামিয়ে লিফট চাইবে বলে গাড়ির চালক সেদিক দিয়ে যেতে চাইলেন না, কিন্তু কবি শর্টকাট রাস্তার জন্য ড্রাইভারকে জোর করে নিয়ে গেলেন। তাদের সামনে যেতে জিজ্ঞাসা করলেন তাদের ট্যাক্সি লাগবে কি না। তারা আনন্দের সঙ্গে চিৎকার করে বলে ওঠে, পেয়ে গেছি, পেয়ে গেছি। তাদের গন্তব্যস্থলের কথা জানতে চাইলে তারা জানায় বেশি দূর নয়, কাছেই। এরপর তারা সামনে জমে থাকা মানুষের ভিড় দেখিয়ে বলে তা কোনো জলসার জন্য বা কোনো চিত্র তারকার অভ্যর্থনার জন্য নয়, এক অসহায় বেওয়ারিশ ভিখিরিকে একটি গাড়ি চাপা দিয়ে উধাও হয়ে গিয়েছে। এই বলে তারা রক্তে মাংসে দলা পাকিয়ে যাওয়া ভিখিরিটিকে পাঁজা কলা করে ট্যাক্সিতে তুলতে তুলতে সমস্বরে চেঁচিয়ে বলে ওঠে, প্রাণ আছে, প্রাণ আছে।
কবি জামা কাপড়ে রক্তের দাগ থেকে নিজের ভদ্রতা ও শালীনতাকে রক্ষা করতে গিয়ে কবি গাড়ি থেকে নেমে গেলেন। 3-2 গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরের পংক্তিতে তাকে গাছের প্রেতচ্ছায়া বলা হয়েছে তা বুঝিয়ে দাও। উত্তর: অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় গলির মোড়ে দাঁড়িয়ে থাকা গাছটিকে কবি প্রথমে গাছ বলে মনে করলেও পরবর্তী সময়ে তার মনে হয়েছে যে সেটি গাছের প্রেতচ্ছায়া। গাছের ডালপালাগুলি ছিল আঁকাবাঁকা, ডালপালাগুলি কতকগুলি শুকনো কাঠির কঙ্কালের মতো শূন্যের দিকে তোলা ছিল। সেগুলি ছিল রুক্ষ, রুষ্ট, রিক্ত, জীর্ণ। গাছটির গায়ে কোনো লতাপাতা ছাল বাকলের চিহ্ন ছিল না, এমনকি কোথাও এক বিন্দু সবুজের প্রতিশ্রুতি বা আভাস এবং সামান্যতম রসের সম্ভাবনাও ছিল না। তাই কবি গাছটিকে নিয়ে এই ধরনের অভিমত প্রকাশ করেছেন। 3-3 ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। এভাবে কবিতায় উত্তম পুরুষের রীতি কিভাবে ব্যবহৃত হয়েছে অন্তত 5টি পংক্তি উদ্ধৃত করে বুঝিয়ে দাও। উত্তর: অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় আলোচ্য কবিতাটিতে বেশ কয়েকটি চরণে উত্তম পুরুষের রীতি ব্যবহার করা হয়েছে। কবিতার নিজস্ব অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়েই উত্তম পুরুষের রীতি ব্যবহার করেছেন। যেমন: ক নম্বর, আমি বললুম না ওখান দিয়ে যাব। খ নম্বর, জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে। গ নম্বর, ওখান দিয়েই আমার শর্টকাট। ঘ নম্বর, ফিরে আসতেই দেখি। নম্বর, অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম। 3-4 ওরা কারা? কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। উত্তর: অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় ওরা হচ্ছে এক বিরাট নৈরাজ্যের বাসিন্দা। ওরা ছন্নছাড়া বেকার যুবকের দল। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে বসার জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলার মাঠ নেই, অনুসরণ করার মতো যোগ্য নেতা নেই। ওদের বাস্তুভিটে রীতিনীতি, আইন কানুন, নিয়ম, ভদ্রতা, শ্লীলতা, শালীনতা বলতে কিছুই নেই। ওরা এক ভিখিরির প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। ওরা পরোপকারী, ওরা তাদের কথা ভাবে। 3-5 ঘেঁষবেন না ওদের কাছে। এই সাবধানবাণী কে উচ্চারণ করেছেন? ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দেওয়া হলো কেন? উত্তর: অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় উদ্ধৃত সাবধানবাণী উচ্চারণ করেছেন ট্যাক্সির চালক। ওদের বলতে তথাকথিত ভদ্র সমাজ থেকে বহির্ভূত নৈরাজ্যের বাসিন্দা একদল ছন্নছাড়া বেকার যুবকদের বোঝানো হয়েছে। ছন্নছাড়া কবিতার উদ্দিষ্ট ওরা সমাজের নৈরাজ্যের মানুষ। ড্রাইভারের মতে ওদের নীতিবোধ, রীতিনীতি, আইন কানুন, নিয়ম, ভদ্রতা, শ্লীলতা, শালীনতা বলতে কিছুই নেই। ওরা কেবল অকারণ সময় নষ্ট করে, অন্যের স্বাভাবিক জীবনযাত্রার পথে বাধার সৃষ্টি করে। তাই ওদিক দিয়ে গেলে গাড়ির যাত্রীদের অযথা বিরক্ত করে। তারা লিফট চাইতে পারে, আর তাতে সেই চাওয়াকে উপেক্ষা করা সম্ভব হবে না। তাতে তাদের অকারণ দেরি হবার সম্ভাবনা থাকে। সে কারণেই বক্তা ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দিয়েছেন। 3-6 তা এখন এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের জীবনের এমন পরিস্থিতির কারণ কবিতায় কিভাবে ধরা পড়েছে তা নির্দেশ করো। উত্তর: অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় উদ্ধৃত অংশটিতে এখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা, আড্ডা দেওয়া, চোঙা প্যান্ট পরিহিত, রোখা মেজাজ ও ঠোকা কপালওয়ালা একদল ছন্নছাড়া বেকার যুবকদের কথা বলা হয়েছে। তাদের জীবনে এমন পরিস্থিতির কারণ হলো ওদের জন্য কিছুই নেই। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে বসার জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলার মাঠ নেই, অনুসরণ করার মতো যোগ্য নেতা নেই। এছাড়াও তারা ছিল নৈরাজ্যের ও এক নৈরাজ্যের বাসিন্দা। এই বেকার যুবকরাই এখন সড়কের মাঝখানে এসে দাঁড়িয়েছে। এই কর্মহীন যুবক দলের তথাকথিত ভদ্র সমাজের কোনো সুযোগ সুবিধাই নেই।
কিন্তু তাদের জীবনের এই পরিণতির জন্য দায়ী ধনবান শাসকের শোষণ, যার ফলশ্রুতি হিসেবে তাদের জীবনে এসেছে হতাশা, যন্ত্রণা। এসবই সামাজিক ও আর্থিক পরিস্থিতির করুণ পরিণাম। 3-7 জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? প্রশ্ন বাক্যটিতে প্রশ্নকর্তার কোন অনুভূতির প্রকাশ ঘটেছে? তার এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পর কিরূপ পরিস্থিতি তৈরি হলো? উত্তর: অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় কবির প্রশ্নের মধ্য দিয়ে সহানুভূতিশীল মানসিকতারই প্রকাশ ঘটেছে। কবি জিজ্ঞাসা করলেন, ট্যাক্সি লাগবে, লিফট চাই, লিফট। এসবের মধ্য দিয়ে কবির মহত্বের পরিচয় পাওয়া যায়। প্রশ্নকর্তার অর্থাৎ কবির প্রশ্নটি ছুড়ে দেওয়ার পরই সেই ছন্নছাড়া বেকার যুবকগুলি একসঙ্গে উৎসাহে চিৎকার করে বলে ওঠে, পেয়ে গেছি, পেয়ে গেছি। ট্যাক্সি পেয়ে ছেলের দল সল্লাসে চিৎকার করে এবং সিটি দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে তিনটি যুবক উঠে পড়ে ট্যাক্সিতে। সামনের ভিড় দেখিয়ে একজন বলে, ভিড়টি কোনো জলসা চিত্র তারকার জন্য নয়, একটি গাড়ি এক বেওয়ারিশ ভিখিরিকে চাপা দিয়ে চলে গিয়েছে। তাদের কয়েকজন গাড়িটিকে ধাওয়া করছে আর তারা ফাঁকা ট্যাক্সি খুঁজছিল। ভিড়ের কাছে যাওয়াতে রাস্তার মাঝখানে রক্তে মাংসে দলা পাকানো ভিখিরির শরীরটিকে তারা পাজাকলা করে তুলে নেয় ট্যাক্সিতে। কবি রক্তের দাগ থেকে নিজের ভদ্রতা ও শালীনতাকে রক্ষা করতে গিয়ে কবি গাড়ি থেকে নেমে গেলেন। 3-8 প্রাণ আছে, এখনো প্রাণ আছে, এই দুর্মোর আশাবাদের তপ্ত শঙ্খধ্বনি কবিতায় কিভাবে বিঘোষিত হয়েছে তা আলোচনা করো। উত্তর: অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় এক বেওয়ারিশ ভিখিরি গাড়ি চাপা পড়ায় ছন্নছাড়া একদল বেকার যুবক ফাঁকা ট্যাক্সি খুঁজছিল। তারা সেটি পেয়ে যাওয়ায় গাড়িটিকে নিয়ে তাড়াতাড়ি তারা ঘটনাস্থলে যায়। তারা রক্তে মাংসে দলা পাকিয়ে যাওয়া ভিখিরির শরীরটিকে পাঁজাকলা করে তুলে নেয় ট্যাক্সিতে। শরীরটি তোলার সময় তারা আনন্দে উৎফুল্ল হয়ে চেঁচিয়ে ওঠে, শরীরটিতে এখনো প্রাণ আছে বুঝতে পেরে। এভাবেই শহরের ইটকাঠ পাথরে পরিবেষ্টিত দয়ামায়াহীন পরিবেশের মধ্যে থেকে একটি মায়া মমতাপূর্ণ বিশ্বাসের জয় শঙ্খধ্বনি ধ্বনিত হয়ে ওঠে। প্রাণ আছে, প্রাণ আছে, কারণ প্রাণ থাকলেই মর্যাদা থাকে এবং সমস্ত বাধা প্রতিবন্ধকতার বাইরেও থাকে অস্তিত্বের অধিকার। আলোচ্য কবিতায় সেটি ঘোষিত হয়েছে। 3-9 কবিতায় নিজের ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে চাওয়া মানুষটির ছন্নছাড়াদের প্রতি যে অনুভূতির প্রকাশ ঘটেছে তা বুঝিয়ে দাও। উত্তর: অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় কথক একজন ভদ্র, সভ্য ও রুচিসম্পন্ন নাগরিক। তিনি বিশেষ কাজে ট্যাক্সি চেপে যাচ্ছিলেন। যাওয়ার পথে রাস্তার মোড়ে কয়েকটি ছেলেকে দেখে ড্রাইভার যেতে চাইল না, বলল ওরা ছন্নছাড়া। কবি নিজে এই ছন্নছাড়াদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি জানতেন কোনো স্বার্থপর মানুষদের শোষণে একদল মানুষ অসহায় হয়ে পড়ে, তাই তিনি তাদেরকে নিজেদের গাড়িতে লিফট দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন এই ছন্নছাড়া মানুষদের মধ্যেই লুকিয়ে আছে প্রাণ, যা অন্য কারো মধ্যে নেই। কবি একজন ব্যতিক্রমী মানুষ, তাই বিবেক বর্জিত মানুষ হয়ে তিনি থাকতে চান না। তাদের মহৎ প্রচেষ্টার সহযোগী হবার জন্য কবির ক্ষুদ্র চেষ্টা কবিতায় অন্য রূপ পায়। তাই ট্যাক্সিতে লিফট দিয়ে লেখক এই ছন্নছাড়াদের মহৎ উদ্দেশ্যকে অন্তরে সম্মান জানান। 3-10 কবিতায় গাছটি কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে তা আলোচনা করো। উত্তর: অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় গলির মোড়ে দাঁড়িয়ে থাকা একটি গাছকে দেখে কবির মনে হয়েছিল সেটি গাছের প্রেতচ্ছায়া, কারণ গাছের ডালপালাগুলি ছিল আঁকাবাঁকা। ডালপালাগুলি কতকগুলি শুকনো কাঠির কঙ্কালের মতো শূন্যের দিকে তলা ছিল। সেগুলি ছিল রুক্ষ, রুষ্ট, রিক্ত, জীর্ণ। গাছটির গায়ে কোনো লতাপাতা ছাল বাকলের চিহ্ন ছিল না, এমনকি কোথাও এক বিন্দু সবুজের প্রতিশ্রুতি বা আভাস এবং সামান্যতম রসের সম্ভাবনাও ছিল না। রাস্তায় চাপা পড়া এক বেওয়ারিশ ভিখিরিটিও যেভাবে রক্তে মাংসে দলা পাকিয়ে পড়েছিল, তাতে তার শরীরে প্রাণের উপস্থিতি নিয়ে সংশয় ছিল। তাছাড়া রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেওয়া ছন্নছাড়া যুবকদের দেখেও বোঝার উপায় ছিল না তাদের মধ্যেও দয়া মায়া এবং পরোপকারী সুলভ মন লুকিয়ে ছিল। ঘটনাক্রমে ভিখিরির দলা পাকানো শরীরে প্রাণের উপস্থিতি এবং রোগবাসদের মনে দয়া মায়ার বহিঃপ্রকাশ লক্ষ্য করে কবি যখন ফিরছেন, তখন তিনি দেখতে পান
গলির মোড়ে দাঁড়িয়ে থাকা কঙ্কালসার গাছটির মধ্যেও কচি কচি পাতার চিহ্ন দেখা দিয়েছে। বাতাসের প্রভাবে তারা মর্মরিত হচ্ছে। এভাবেই গাছটি প্রাণের প্রতীক হয়ে উঠেছে কবিতায়। 3-11 এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। প্রাণকে কবির এমন অভিধায় অভিহিত করার সঙ্গত কারণ নিজের ভাষায় বিশ্লেষণ করো। উত্তর: অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় প্রথমেই কবি গাছের একটি প্রতীক চিত্র ব্যবহার করেছেন। তিনি গাছটিকে প্রথমে গাছ বললেও পরে তাকে গাছের প্রেতচ্ছায়া বলেছেন। কবির মনে হয়েছিল যে গাছ মানুষকে বাঁচাতে সাহায্য করে, তাতে আর প্রাণ নেই। সেই প্রাণহীন গাছটি যেন গোটা মানব সমাজের প্রতীক। ওই গাছটির মতো যুবক সমাজও নষ্ট হয়ে গেছে। কিন্তু কবির প্রাণ সম্পর্কে এই ধারণা বদলে গেল যখন তিনি দেখলেন কবির ট্যাক্সিতে সেই ছন্নছাড়া যুবকের দল এক বেওয়ারিশ ভিখিরির রক্তাক্ত দেহ তুলে নিল এবং প্রাণ আছে বলে সোল্লাসে চেঁচিয়ে উঠল। তখন তিনি বুঝলেন যে যুব সমাজকে তিনি প্রাণহীন মনে করেছিলেন তাদের মধ্যে রয়েছে পরোপকারী মানসিকতা, দয়া মায়া, যেগুলি জীবনের লক্ষণ। তাই শেষে কবি দেখলেন প্রেতের মতো গাছটির ডালে ডালে সবুজ সোনালি পাতার সমারোহ। অর্থাৎ এই পৃথিবী প্রাণময় হয়ে উঠুক, এটাই কবির আশা। কিন্তু প্রাণ না থাকলে পৃথিবী জড় বস্তুতে পরিণত হবে, কারণ প্রাণ আশার প্রতীক, প্রাণ ভরসার প্রতীক। প্রাণ হচ্ছে মৃত্যুহীন। এক প্রাণ চলে যায়, সৃষ্টি করে যায় আর একটি প্রাণ। তাই পৃথিবী কখনো প্রাণশূন্য হয় না। এই কারণে কবি প্রাণকে বলেছেন এক মৃত্যুহীন মর্যাদা। 4 নম্বর, নিচের প্রতিটি শব্দের দল বিভাজন করে দেখাও। এলোমেলো, ছন্নছাড়া, নৈরাজ্যে, বাসিন্দে, শালীনতা, আত্মীয়তা, শঙ্খধ্বনি, পত্রপুঞ্জে। উত্তর: এলোমেলো। এ লো মে লো মুক্ত দল। এ লো মে লো, এখানে মুক্ত দল 4টি, রুদ্ধ দল 0, একটিও নেই। ছন্নছাড়া, ছন ন ছাড়া, মুক্ত দল ন ছাড়া, এখানে মুক্ত দল 3টি, রুদ্ধ দল ছন, এখানে রুদ্ধ দল 1টি। নৈরাজ্যে, নৈ রাজ্যে, মুক্ত দল নয় যে, এখানে মুক্ত দল 2টি, রুদ্ধ দল রাজ, এখানে রুদ্ধ দল 1টি। বাসিন্দে, বা সিন দে, মুক্ত দল বা দে, এখানে মুক্ত দল 2টি, রুদ্ধ দল সিন, এখানে রুদ্ধ দল 1টি। শালীনতা, সা লি ন তা, মুক্ত দল সা লি ন তা, এখানে 4টি, মুক্ত দল, রুদ্ধ দল 0, এখানে একটিও রুদ্ধ দল নেই। আত্মীয়তা, আত্মীয়তা, মুক্ত দল তি ইয় তা, এখানে মুক্ত দল 3টি, রুদ্ধ দল আত, এখানে রুদ্ধ দল 1টি। শঙ্খধ্বনি, শঙ্খ ধ্বনি, মুক্ত দল খ ধ নি, এখানে মুক্ত দল 3টি, রুদ্ধ দল সং, এখানে রুদ্ধ দল 1টি। পত্রপুঞ্জে, পত র পুঞ্জে, মুক্ত দল র জে, এখানে মুক্ত দল 2টি, রুদ্ধ দল পত পুন, এখানে রুদ্ধ দল 2টি। 5 নম্বর, নিচের প্রতিটি শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। বর্তমান, ভদ্রতা, সম্ভাষণ, গতি, ভিখিরি, ভব্যতা, রুষ্ট, জিজ্ঞেস, পিছে। উত্তর: বর্তমান, বৃত যোগ সানচ, মান, ভদ্রতা, ভদ্র যোগ তা, সম্ভাষণ, সম ভাস যোগ অনট, গতি, গম যোগ কয়তহস্যি, ভিখিরি, ভিক যোগ আড়ি, ইরি, ভব্যতা, ভূ যোগ 29 তৈরেপরি যোগ তা, রুষ্ট, রুশ যোগ ত তৈরেপরি, জিজ্ঞেস, জ্ঞা সন যোগে যোগ ও, পিছে, পিছ যোগ এ। 6 নম্বর, নিচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন কোন নিয়ম কাজ করেছে তা দেখাও। জুতো, বাসিন্দে, ক্ষেত, চোখ, কদ্দুর, ভিখিরি। উত্তর: জুতো, জুতা, জুতো, স্বরসঙ্গতি। বাসিন্দে, বাসিন্দা, বাসিন্দে, স্বরসঙ্গতি। ক্ষেত, ক্ষেত্র, ক্ষেত, ধ্বনিলোপ। চোখ, চক্ষু, চোখ, সমীভবন। কদ্দুর, কতদূর, কদ্দুর, পরাগত সমীভবন। ভিখিরি, ভিখারি, ভিখিরি,
স্বরসঙ্গতি। 7 নম্বর, নিম্নলিখিত পদগুলির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। প্রেতচ্ছায়া, ছাল বাকল, ক্ষুধাহরণ, সল্লাসে, স্নেহার্দ্র, শঙ্খধ্বনি। উত্তর, প্রেতচ্ছায়া, প্রেতের ছায়া। সম্বন্ধ তৎপুরুষ সমাস, ছাল বাকল, ছাল ও বাকল সমার্থক দ্বন্দ্ব সমাস। ক্ষুধাহরণ, ক্ষুধাকে হরণ, কর্ম তৎপুরুষ সমাস। সল্লাসে, উল্লাসের সহিত বর্তমান সহার্থক বহুব্রীহি সমাস। স্নেহার্দ্র, স্নেহের দ্বারা আর্দ্র করণ তৎপুরুষ সমাস। শঙ্খধ্বনি, শঙ্খের ধ্বনি সম্বন্ধ তৎপুরুষ সমাস। 7 নম্বর, কোন শব্দে কি উপসর্গ আছে আলাদা করে দেখাও। প্রতিশ্রুতি, বেওয়ারিশ, অনুসরণ, প্রচ্ছন্ন, অভ্যর্থনা, অধিকার। উত্তর, প্রতিশ্রুতি, এখানে প্রতি হয়ে যাবে উপসর্গ। বেওয়ারিশ, বে হয়ে যাবে এখানে উপসর্গ, বিদেশি উপসর্গ। অনুসরণ, অনু হয়ে যাবে এখানে উপসর্গ, প্রচ্ছন্ন, প্র হয়ে যাবে এখানে উপসর্গ। অভ্যর্থনা, অভি হয়ে যাবে এখানে উপসর্গ। অধিকার, এখানে অধি হয়ে যাবে উপসর্গ। 8 নম্বর, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 8-1, ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। জটিল বাক্যে লিখতে বলেছে। উত্তর, ওই যে পথ সেখান দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। 8-2, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। যৌগিক বাক্যে লিখতে বলেছে। উত্তর, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার যুবক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এবং আড্ডা দিচ্ছে। 8-3, কারা ওরা, প্রশ্ন পরিহার করো। উত্তর, ওদের পরিচয় জানতে চাইছি। 8-4, ঘেঁষবেন না ওদের কাছে, ইতিবাচক বাক্যে লিখতে বলেছে। উত্তর, ওদের কাছে ঘেঁষা থেকে ক্ষান্ত বিরত থাকুন। ক্ষান্ত বিরত এই দুটোর মধ্যে আমরা একটা লিখব। 8-5, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ নাবাচক বাক্যে লিখতে বলেছে। উত্তর, একটা ভিজে বারুদের স্তূপ যেখানে কোনো স্ফুলিঙ্গ নেই। 8-6, জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে পরোক্ষ উক্তিতে লিখতে বলেছে। উত্তর, তাদের ট্যাক্সি লাগবে কিনা জিজ্ঞাসা করা হলো। 8-7, আমরা খালি ট্যাক্সি খুঁজছি জটিল বাক্যে লিখতে বলেছে। উত্তর, আমরা এমন ট্যাক্সি খুঁজছি যা খালি। 8-8, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠেছে ফুল ক্রিয়ার কাল নির্দেশ করতে বলেছে। উত্তর, পুরা ঘটিত বর্তমানকাল হবে।